জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, আর এর আঁচটা সরাসরি এসে পড়ছে বাংলাদেশের ওপর। ঠিক কি হচ্ছে, কেনই বা হচ্ছে, আর এর ফলাফলটা কি হতে পারে, চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক। ভাবা যায়, সারা বিশ্ব থেকে জাতিসংঘের যত শান্তিরক্ষী আছে তার প্রায় 1/4 ভাগকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, প্রায় ১৩ থেকে ১৪,০০০ সৈন্য। এটা কিন্তু কোনো ছোটখাটো সিদ্ধান্ত না, আর এর পেছনের কারণগুলো বেশ জটিল। তো প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে জাতিসংঘ এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কেন? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একটা গভীর বৈশ্বিক সংকটের ভেতরে। আর এই সংকটের গোড়ায় যদি আমরা যাই, তাহলে দেখব একটাই কারণ: টাকা। হ্যাঁ, জাতিসংঘের তহবিলে এমন একটা ঘাটতি তৈরি হয়েছে, যা পুরো শান্তিরক্ষা মিশনকেই বলতে গেলে নাড়িয়ে দিয়েছে। দেখুন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মোট বাজেট হচ্ছে $৫৪০ কোটি। এর মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে আমেরিকা। তাদের দেওয়ার কথা ছিল $১৩০ কোটি, কিন্তু তারা দিচ্ছে মাত্র $৬৮ কোটি মতো, মানে যা দেওয়ার কথা তার প্রায় অর্ধেক। এই বিশাল অঙ্কের ঘাটতিটাই কিন্তু বর্তমান সংকটের মূল কারণ। কিন্তু সমস্যাটা এখানেই শেষ না। আমেরিকা যে টাকাটা দিচ্ছে তার একটা বড় অংশ আবার হাইতির একটা বিশেষ মিশনের জন্য আলাদা করে রেখেছে, যেটা জাতিসংঘের মূল বাজেটের মধ্যেই পড়ে না। তার উপর দ্বিতীয় যে বড় দাতা দেশ মানে চীন, তাদেরও প্রায় $২০০ কোটি বকেয়া পড়ে আছে। সব মিলিয়ে অবস্থাটা বেশ জটিল। আর এই যে টাকার সংকট, এর মানবিক প্রভাব কিন্তু ভয়ঙ্কর হতে পারে। হিউম্যান রাইটস ওয়াচ যেমনটা বলছে, এর সরাসরি ভুক্তভোগী হবে বিশ্বের ওই সব সংঘাতপূর্ণ অঞ্চলের সাধারণ মানুষগুলো, যাদের নিরাপত্তা প্রায় পুরোপুরি জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপরই নির্ভর করে। আচ্ছা, এই যে পুরো বৈশ্বিক সংকট, এর মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায়? চলুন এবার একটু সেদিকে নজর দেয়া যাক। কারণ কয়েক দশক ধরে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের একটা প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। ভাবুন একবার, ১৯৮৮ সালে মাত্র ১৫ জন পর্যবেক্ষক পাঠিয়ে বাংলাদেশের এই যাত্রাটা শুরু হয়েছিল, আর সেখান থেকে আজ এটা একটা বিশাল মহীরুহে পরিণত হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই মিলে কয়েক দশক ধরে বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংখ্যাটা দেখুন, ১,৭৮,০০০-এরও বেশি বাংলাদেশি সদস্য। তারা এ পর্যন্ত ৪৩টা দেশের ৬৩টা মিশনে কাজ করেছেন। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় যে বিশ্ব শান্তিতে বাংলাদেশের অবদানটা ঠিক কতটা গভীর আর দীর্ঘদিনের। তাহলে জাতিসংঘের এই বাজেট কাটের ফলে বাংলাদেশের উপর ঠিক কি প্রভাব পড়ছে? এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি, যেখানে আমরা এর অর্থনৈতিক, কূটনৈতিক আর কৌশলগত দিকগুলো এক এক করে দেখব। প্রথমেই যে প্রভাবটা পড়ছে সেটা একেবারেই সরাসরি, মানে সৈন্য ফিরিয়ে আনা হচ্ছে। 5টা মিশন থেকে ১,৩১৩ জন বাংলাদেশি শান্তিরক্ষীকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে। এমনকি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো থেকে বাংলাদেশ পুলিশের পুরো দলটাকে তুলে আনা হচ্ছে। এবার আসি অর্থনৈতিক দিকটায়। এর প্রভাবটা কিন্তু বিশাল। এই শান্তিরক্ষা মিশনগুলো থেকে বাংলাদেশ এ পর্যন্ত আয় করেছে কত জানেন? প্রায় ৩২,০০০ কোটি টাকা। এই বিশাল অঙ্কটাই বলে দেয় দেশের অর্থনৈতিকের সাথে এই মিশনগুলো কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই যে বিপুল পরিমাণ আয়, এটা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী না, পুলিশ বাহিনীর জন্যেও সত্যি। তাই বুঝতেই পারছেন, যখন এই মিশনগুলো ছোট হয়ে আসে, তখন শুধু যে বৈদেশিক মুদ্রা আসা কমে যায় তা না, পুরো দেশের অর্থনীতিতেই একটা বড় ধাক্কা লাগে। কিন্তু ক্ষতিটা শুধু টাকার অঙ্কে মাপা যাবে না, এটা তার চেয়েও অনেক গভীর। দেখুন, এই শান্তিরক্ষা মিশনগুলোর মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে যে একটা সম্মান, একটা সফট পাওয়ার তৈরি করেছিল, সেটাই এখন ঝুঁকির মুখে। এর মানে কি? এর মানে হলো, আন্তর্জাতিক কোনো সিদ্ধান্তে হয়তো বাংলাদেশের কথার ওজন আগের মতো থাকবে না। সেই সাথে আধুনিক সামরিক প্রশিক্ষণ বা বিভিন্ন দেশের সাথে কৌশলগত সম্পর্ক তৈরির সুযোগগুলো কমে আসবে। আর একটা বেশ অবাক করার মতো তথ্য দিই, এই শান্তিরক্ষীদের অভিজ্ঞতা কিন্তু দেশের ভেতরেও অমসম কাজে লাগে। একটা গবেষণায় দেখা গেছে, যারা মিশন থেকে ফিরে আসেন তাদের প্রায় ৭৮% দেশের ভেতরে দুর্যোগ মোকাবিলা বা মানবিক সংকটে ঝাঁপিয়ে পড়েন।
মানে বাইরে থেকে যে দক্ষতা তারা অর্জন করেন সেটা দিয়ে নিজের দেশের সেবা করেন। তো মিশন কমে যাওয়া মানে দেশের এই জায়গাটাও একটা বড় ক্ষতি। তো বাংলাদেশের এই ঘটনা থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? এই সংকটটা আসলে কার জন্য কতটা বড় ঝুঁকির একটা বার্তা দিচ্ছে? ব্যাপারটা যদি সহজ করে দেখি তাহলে একদিকে আছে শান্তি রক্ষার মাধ্যমে বাংলাদেশের অর্জন, যেমন বৈশ্বিক সম্মান, অর্থনৈতিক লাভ, উন্নত সামরিক দক্ষতা আর শক্তিশালী কূটনীতিক সম্পর্ক। আর ঠিক তার উল্টো দিকে আছে এই তহবিল কমানোর ফলাফল, যার কারণে এই প্রত্যেকটা অর্জনই এখন ঝুঁকির মুখে। এটা কিন্তু শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো সিস্টেমটার জন্যই একটা বড় ওয়ার্নিং সাইন। তার মানে বাংলাদেশের এই ঘটনাটাকে একটা বিচ্ছিন্ন ব্যাপার ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে মাল্টিল্যাটারালিজম বা বহুপাক্ষিকতাবাদ, মানে বিভিন্ন দেশের একসাথে কাজ করার যে ধারণা, সেটার ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। যখন বিশ্বশান্তির জন্য সবচেয়ে বেশি অবদান রাখা দেশগুলোর একটাকে এইভাবে তার মূল্য দিতে হয়, তখন তো আন্তর্জাতিক সহযোগিতার পুরো ভিত্তিটাই আসলে নড়বড়ে হয়ে যায়। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন শান্তিরক্ষার তহবিল এভাবে কমে যায় তখন এর আসল দামটা চোকাই কে? শুধু বাংলাদেশ বা অন্য যারা শান্তিরক্ষী পাঠায় সেই দেশগুলো, নাকি সংঘাতপূর্ণ অঞ্চলের সেই লাখ লাখ সাধারণ মানুষ যাদেরকে সুরক্ষা দেওয়ার কথা ছিল?